একাধিকবার একাধিক পর্বে এই প্রশ্নগুলো আমাদের দিকে ধেয়ে এসেছে দর্শকদের তরফ থেকে, যে এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপর সেটা হলোটা কি, কোথায় গেল সেই কণ্ঠস্বরের নমুনা, তার উপর ভিত্তি করে নাকি কত কিছু দাঁড়িয়েছিল, কত কিছু নির্ভর করছিল, কিন্তু তারপর সেগুলোর হলোটা কি। আর এই যে কুন্তল ঘোষ এত কথা টথা বললেন, এত কিছু হলো, তারই বা কি হলো। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের কাছে আড়ালে আবডালে আনাচে কানাচে ফিসফিসিয়ে শুনতে পাওয়া খবরের উপর ভিত্তি করে পর্ব করার মতো ক্ষমতা তো নেই। তাই আমরা এতদিন এই নিয়ে কোনো পর্ব করতে পারিনি। তার কারণ অফিসিয়ালি কোনো খবর সামনে আসছিল না এই বিষয়গুলো নিয়ে। দিনের পর দিন, মাসের পর মাস, ৩রা জানুয়ারি জানা গিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার তোড়জোড় শুরু হয়েছে। ৪ঠা জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে জানায় যে কণ্ঠস্বরের নমুনা আমরা পেয়ে গেছি, ইটস উইথ আস, আমাদের কাছে এসে গেছে। এবং তারপর ৫ই জানুয়ারি জানা যায় সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম তারা দিল্লিতে চলে গেছে। এইবার ৫ই জানুয়ারির পর কেটে গেল ৫ই ফেব্রুয়ারি, তারপরে ৫ই মার্চ, এবং ফাইনালি তারও খান দশেক দিন পর আজকের এই পর্বটায় এই নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কেন আজ এতদিন পর এই নিয়ে আলোচনা হচ্ছে কেন? যদি কোনো খবর সামনে নাই এসে থাকে, তাহলে কি শুধুই সময় ভরাট করার জন্য এই পর্বটা? না, আজকের এই পর্বের ভিত্তি দুটো খুব কনফিউজিং রিপোর্ট এবং জাস্টিস অমৃতা সিনহার এজলাসে তোলা একটি প্রশ্ন। এবার অনেক দিন বাদে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে ফাইনালি এই বিষয়টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার সংবাদ মাধ্যমের সূত্র আছে, সংবাদ মাধ্যম দাবি করছে যে অ্যাপারেন্টলি রিপোর্ট ইডি পেয়ে গেছে, অর্থাৎ এই যে অডিও স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল সেই সংক্রান্ত রিপোর্ট ইডি পেয়ে গেছে, ইডির হাতে চলে এসেছে। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রর কাছ থেকে যে অডিও বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, দুটো অডিও ম্যাচ হচ্ছে কিনা সেই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একেবারে মুখে কুলু পেটেছে। কিন্তু ইডি সূত্রে দাবি, সেই সংবাদ মাধ্যম বলছে যে আগামী সপ্তাহে এই বিষয়টা আদালতে উঠবে এবং সেখানে এই সমস্ত কথাবার্তা বলা হতে পারে। এবার আপনি দেখুন, এই যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল তার তারিখ হচ্ছে 10ই মার্চ। তাই প্রতিবেদনে যেটা বলা হচ্ছিল যে আগামী সপ্তাহে আদালতে বিষয়টার শুনানি হবে, সেই আগামী সপ্তাহ হচ্ছে এই বর্তমান সপ্তাহটা। কিন্তু খুব অদ্ভুতভাবে যখন এই সপ্তাহে আদালতে এই বিষয়ে শুনানি হলো, তখন এই রিপোর্ট সংক্রান্ত কোনো কথা সেখানে উঠলো না, কোনো কথা বলা হলো না। জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যখন এই বিষয়টা ওঠে এবং শুনানি চলে, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান যে আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। এই সম্পত্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন এটা হচ্ছে কখনোই শেষ না হওয়ার উৎস। এবং তারই সঙ্গে আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জানান যে এই তদন্তে যে যে নামগুলো উঠে এসেছে সেই নামগুলো আমরা সবার সামনে উচ্চারণ করছি না। বিচারপতি অমৃতা সিনহা বলেন যে বেশ ঠিক আছে, নাম উল্লেখ করতে হবে না, কিন্তু এই যে এত সম্পত্তি আপনারা পেয়েছেন, টাকা পয়সা, এর উৎস কি সেটা আপনারা খুঁজে বের করেছেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সেখানে জানান যে একটা অপরটার সাথে যুক্ত, অর্থাৎ একটার উত্তর দিতে গেলে আরেকটাও চলে আসবে। সম্ভবত তিনি বলতে চাইছেন উৎসর কথা বলতে গেলে নামের কথাও চলে আসবে। এবং তারই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন যে একেবারে প্যান্ডোরার বক্স খুলে গেছে, একটা তথ্য পাচ্ছি, সেই তথ্যটা দেখতে গিয়ে আরেকটা তথ্য উঠে আসছে, সেখান থেকে আরেকটা তথ্য খুলে আসছে, এই রকম ভাবে অনেক তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। এবার এই যে কথাগুলো, এগুলো কি একটাও নতুন কথা? আপনারা শোনেননি এর আগে? এরকম কোনো কথা আছে কি? এই কথা এর আগে আমরা বহুবার শুনেছি, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়েছে অনেক নাম উঠে এসেছে, অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু আমরা এখনই সর্বসমক্ষে সবকিছু বলছি না, কারণ আমাদের তদন্তে ক্ষতি হতে পারে। বেশ ঠিক আছে, কিন্তু এখানেই জাস্টিস অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই যে তদন্তের গতি সেটা কেন এত স্লথ, এই নিয়ে ভর্ৎসনাও করেন। এবং তারই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পরে 2 মাস কেটে গেছে, কিন্তু তারপর এখনো পর্যন্ত সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাব থেকে রিপোর্ট কেন এলো না? 2 মাস কেটে যাওয়ার পরেও সেই রিপোর্ট কেন এলো না সেটা খোঁজ নিন, খোঁজ নিয়ে দেখুন। এই জন্যেই বুঝতে পারছেন কেন বললাম যে দুটো রিপোর্ট কনফিউজিং। সংবাদ মাধ্যম বলছে ইডি সূত্রে দাবি করা হচ্ছে রিপোর্ট হাতে পেয়ে গেছে ইডি, আর এদিকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করছেন ইডিকে যে আপনারা 2 মাস পরেও কেন রিপোর্টটা পাননি, সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাব কেন রিপোর্ট দেয়নি সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। তবে এই প্রশ্নটা যখন করা হয় ইডিকে যে কেন রিপোর্ট এখনো পাননি, এর কোনো উত্তর কিন্তু আদালতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দেননি।
এইখানে দেখুন বারবার যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অদ্ভুতভাবে একটা কনসিস্টেন্সির অভাব, ধারাবাহিকতার অভাব। মানে এক একটা জায়গায় দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত দ্রুত সমস্ত পদক্ষেপ নিচ্ছে, অত্যন্ত দ্রুত কাজকর্ম হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় এসে কোন অজানা কারণে তাদের তদন্তের গতি এতই স্লথ যে শুঁয়োপোকার থেকেও আস্তে আস্তে সেটা এগোচ্ছে। এবং শুধুমাত্র কালীঘাটের কাকুর ক্ষেত্রে যে এই কথাটা আমি বলছি, এই একটা মামলার ক্ষেত্রে বলছি তা কিন্তু নয়। আপনাদের কুন্তল ঘোষের মামলাটাও নিশ্চয়ই মনে আছে। কুন্তল ঘোষের সেই মামলা যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোট আনকোট তালপাতার সেপাইকে ইনক্লুড করেছিলেন, সেই মামলা সংক্রান্ত একটা আপডেট এসেছিল জানুয়ারি মাসে। তারপর কদিন আগে এই মার্চ মাসে এই মামলাটা ওঠে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে, এবং সেখানে কিন্তু আদালতের তরফ থেকে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই তদন্তের গতি কেন এত ধীর সেই নিয়ে প্রশ্ন করা হয়, ভর্ৎসনা করা হয়, এবং আদালতের তরফ থেকে কিছু নীতি কথাও তাদের শোনানো হয়। আদালতের তরফ থেকে বলা হয় দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এলে তার দ্রুত তদন্ত হওয়া দরকার এবং তার বিচারও দ্রুত হওয়া দরকার, তা না হলে আমাদের দেশ থেকে দুর্নীতি কোনো দিনও যাবে না। তারই সঙ্গে আদালতের তরফ থেকে আরও মন্তব্য করা হয় যে দ্য মানি রিকভার্ড ফ্রম কুন্তল ঘোষ ইজ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অফ দ্য ম্যাসিভ করাপশন, লেট দেম প্রুভ দ্য সোর্স অফ দেয়ার ইলিগাল ওয়েলথ। বিচারপতি বাগচি আরও মন্তব্য করেন যে দ্রুত ট্রায়াল শুরু করে সাজা না দেওয়া হলে মানুষের মন থেকে এই দুর্নীতি আবছা হয়ে যাবে, গোটা বিষয়টা হাস্যকর হয়ে যাবে এবং এই প্রতিষ্ঠানের কোনো প্রচেষ্টাই আর কাজে লাগবে না। মানুষের মন থেকে দুর্নীতি আবছা হয়ে যাবে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, কারণ এটা আমরা বারবার হতে দেখেছি। আপনারা জানেন একটা সময়, কিছু সময় আগেই সেই সময়টা ছিল যখন এই দুর্নীতি নিয়ে একটা চর্চা হচ্ছিল, মানুষের মধ্যে এই অবনতি নিয়ে একটা চর্চা হচ্ছিল, অবক্ষয় নিয়ে চর্চা হচ্ছিল, এবং মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল যে এরপর কি হয়, আদৌ এখানে সাজা কেউ পায় কিনা, আর কার নাম বেরিয়ে আসে, মানুষের মধ্যে একটা আশাও ছিল। তারপরে সন্দেশখালীর ঘটনা ঘটলো, সন্দেশখালীর ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিল। এখন সামনে লোকসভা নির্বাচন রয়েছে, নির্বাচনী প্রচার, প্রার্থী ঘোষণা, নির্বাচনী দলবদল, নির্বাচনী মন্তব্য সব শুরু হয়ে গেছে, এবং এখন দেখুন নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা অলরেডি অল্প অল্প করে সন্দেশখালী ভুলতে শুরু করেছি। আমাদের মোটামুটি মনেই নেই, আর একেবারে মোটামুটি আমরা ভুলতেই বসেছি যে পঞ্চায়েত নির্বাচনের পরে কি কি অভিযোগ উঠে এসেছিল, কি কি মামলা উঠে এসেছিল, এবং 2021-এর নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলা যেগুলো আদালতে হয়েছিল সেগুলোর তো আমাদের কাছে এখন আর হিসেবই নেই। কিন্তু এখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এই নামগুলো আবার বারবার করে উঠে আসছে, তখন বর্তমানে রাজনীতিবিদ হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মনে হয় কিছু বলা দরকার, কারণ তিনি কিন্তু অলরেডি নারদার ঘটনাকে চক্রান্ত বলেছেন, কেডি সিং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং এই যে অ্যালকেমিস্টের মামলা যেখানে দাবি করা হচ্ছে যে 1900 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, এইখানে আপনারা জানেন যে কিছু সময় আগে মুকুল রায়কে কিন্তু তলব করা হয়েছিল। তারপর আমরা জানতে পারলাম সম্প্রতি অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তাকে তলব করা হয়েছে, কিন্তু তিনি যাননি, তিনি আরও কিছুটা সময় চেয়েছেন। তার এই আবেদনের ওপরে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনা ঘটে ফেব্রুয়ারির শেষের দিকে, এবং মার্চ মাসে এসে কদিন আগেই যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই অ্যালকেমিস্ট মামলার তদন্ত করতে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তারা তৃণমূল কংগ্রেসের 10 কোটি 29 লক্ষ টাকা আটক করেছে, বা যাকে বলে অ্যাটাচ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে অত্যন্ত উৎফুল্ল হয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। বিরোধী দলনেতা হিসেবে তিনি মন্তব্য করবেন, সেটাই খুব স্বাভাবিক। আরও বিশেষ করে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি যিনি বিজেপিতে যোগদান করেছেন, তিনি কিছুদিন আগেই বলেছেন যে এই অ্যালকেমিস্টের কেডি সিংই নারদা চক্রান্তের পেছনে ছিলেন, নারদার যে কোট আনকোট চক্রান্ত সেটা তিনি বাস্তবায়িত করেছিলেন। এই কথাটা শোনার পর শুভেন্দু অধিকারীর থেকেও বেশি যদি কেউ আনন্দ পেয়ে থাকেন তাহলে তিনি হচ্ছেন কলকাতার মেয়র ববি হাকিম। তিনি এখন বলছেন অভিজিৎ গাঙ্গুলি যা বলেছেন সেটা যদি সত্য হয় তাহলে তো আমার জেল খাটা বেআইনি, আমি তাহলে কেন জেল খাটলাম, তার মানে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। তারই সঙ্গে ববি হাকিম বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন, আমাকে তাহলে কেন ফাঁসানো হলো, আমাকে কেন জেল খাটানো হলো, আমি তো হাতে করে টাকা নিইনি, ক্লাবের ছেলেরা টাকা নিয়েছিল।
বোঝো ঠেলা। এইটা কিন্তু বঙ্গ বিজেপির জন্য যথেষ্ট বড়সড় একটা জ্বালা হয়েছে। যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গেই যখন রয়েছে তখন একটা কথা বলি। কিছুদিন আগে আমি একটি পর্ব করেছিলাম, সেই পর্বের একটি ছবি প্রচুর বিতর্ককে আকর্ষণ করেছিল, যদিও আমরা ভূয়সী প্রশংসা করেছিলাম। তারপরে সেই ছবিতে দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীর সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে ঝুঁকে পড়েছেন, মাথা নিচু করে হাত জোর করে তিনি প্রধানমন্ত্রীকে প্রণাম করছেন, প্রধানমন্ত্রীর সামনে ঝুঁকে নমস্কার জানাচ্ছেন। এবার এই ছবিটা দেখার পরে অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা রয়েছেন তারা বলেন যে এটাই তো স্বাভাবিক, দেশের প্রধানমন্ত্রীর মতো একটা পদে একজন মানুষ রয়েছেন, তারই সঙ্গে সেই মানুষটি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে বয়সে অনেকটাই বড়, তাই বয়োজ্যেষ্ঠ এমন একজন মানুষ যিনি এত বড় একজন রাজনীতিবিদ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সামনে মাথা ঝোঁকানোটাই স্বাভাবিক, এইভাবে নুয়ে পড়ে প্রণাম করাটাই স্বাভাবিক। এটাই তো ভারতীয় সংস্কৃতি, এটাই তো ভারতীয় রীতি। একদম ঠিক কথা, আমিও মেনে নিচ্ছি। সত্যিই তো বয়োজ্যেষ্ঠদের সামনে মাথা নিচু করে প্রণাম করাটাই তো ভারতীয় সংস্কৃতি। কিন্তু তারপরে বিশ্বাস করুন আরেকটা ছবি সামনে এলো, আর এই ছবিটা সামনে এসেই সবকিছু কেমন যেন ঘেঁটে দিল, বিগড়ে দিল। এই ছবিটায় দেখতে পাওয়া যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাথা নিচু করে নুইয়ে পড়ে প্রণাম জানাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু ঠিক আছে, এটাকেও জাস্টিফাই করা যায়। দেখুন, শুভেন্দু অধিকারী হতে পারে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির থেকে বয়সে বড় নন, বরং বয়সে বেশ কিছুটা ছোট, এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর মতো কোনো পদেও নেই। কিন্তু তারপরেও দেখুন, শুভেন্দু অধিকারীর যে দল বিজেপি, সেই বিজেপিতে কিছুদিন আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করেছেন। এবার সেদিক থেকে দেখতে গেলে রাজনীতিতে শুভেন্দু অধিকারী তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে অনেকটা সিনিয়র, এবং এই প্রাক্তন বিচারপতি তো এখানে জুনিয়র। সেই জন্যেই তিনি মাথা নিচু করে নমস্কার করেছেন, সেই জন্যেই তিনি এইভাবে ঝুঁকে পড়েছেন শুভেন্দু অধিকারীর সামনে। এটাও ঠিক আছে। দেখুন, যেখানে কাসাবকে ডিফেন্ড করার মতো লয়ার পাওয়া যায়, উকিল পাওয়া যায়, যেখানে আমাদের দেশের ভয়াবহ যে সমস্ত ধর্ষণের ঘটনা, হাথরাস, উন্নাও বা হাঁসখালি, সেখানে সেই সমস্ত অভিযুক্তদের ডিফেন্ড করার মতো উকিল পাওয়া যায়, সেখানে এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার হয়ে ওকালতি করার মতো লোকজন পাওয়া যাবে না, এটা ভাবাটাই কিন্তু ভুল। কিন্তু এটা মূল কথা নয়। মূল কথা হলো একটি প্রশ্ন। কিছুদিন আগে বেশ কিছু সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এই 2024-এ ঠিক সেই অবস্থা হবে যেটা 2009 সিপিএম এর হয়েছিল, আর 2026 পর্যন্ত দলটা টিকবে কিনা সন্দেহ, শুধু 2-3টে গ্রেপ্তারির প্রয়োজন। এবার এই যে কথাটা বিচারপতি বললেন, প্রাক্তন বিচারপতি বললেন, এখানে এই প্রশ্নটা উঠে আসে যে আপনি এই যে কথাটা বললেন 2-3টে গ্রেপ্তারির প্রয়োজন, এই কথাটা আপনি কিছুদিন আগে যে পদে বসেছিলেন প্রাক্তন বিচারপতি, আপনি বিচারপতির পদে বসে আপনি যা দেখেছেন, যা পর্যবেক্ষণ করেছেন, তার উপর ভিত্তি করে এই কথাটা বললেন, নাকি বর্তমানে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এই কথাটা বললেন? এইটা কিন্তু একটু পরিষ্কার করে সামনে রাখা দরকার। অনেকগুলো ছেলে মেয়ে অনেক দিন ধরে রাস্তায় বসে রয়েছেন এবং তারা অনেক দিন ধরে লড়াই করছেন। মার্চ মাসেই অলরেডি চাঁদি ফাটা রোদ্দুর উঠছে, এখনো তারা সেই রাস্তায় বসে রয়েছেন। তাদের নিজেদের ভবিষ্যৎটা বুঝে নিতে একটু সুবিধা হতো যদি আপনি পরিষ্কার করে খোলসা করে এই কথাটা সকলের সামনে রাখতেন যে আপনি প্রাক্তন বিচারপতি হিসেবে এই কথাটা বললেন নাকি বর্তমান রাজনীতিবিদ হিসেবে। এবং তারই সঙ্গে এখানে এই প্রশ্নও উঠে আসছে এখন যে এই যে বিচারপতি সিনহার এজলাসে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন দ্রুত তদন্ত করছে না, এই নিয়ে ভর্ৎসনা করা হচ্ছে, তারপরেও বিচারপতি সিনহার তরফ থেকে কোনো কড়া নির্দেশ কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টা নিয়ে? এর কারণ কি এটা যে বিচারপতি সিনহা যদি সেরকম কড়া কোনো নির্দেশ দেন, তাহলে তার উপরেও এই আক্রমণ আসতে পারে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই তিনি রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন এবং সেই জন্য তিনি এইরকম কড়া নির্দেশ দিচ্ছেন। সেই ভেবেই কি বিচারপতির তরফ থেকে কোনো রকম কড়া নির্দেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না? এই প্রশ্নটাও কিন্তু থাকছে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।